আজ বিকাল থেকেই অর্ণিতা প্ল্যান করে রেখেছে যে রাতে এশার নামাজের পর সে সুন্দর করে শাড়ি পরে সেজেগুজে ইহানকে ভিডিও কল দিয়ে সারপ্রাইজ দিবে। যেহেতু ইহানের ছুটি শেষ আর গতকাল থেকে তার অফিস শুরু হয়েছে, তাই ইহানের ফ্রি হতে হতে রাত হয়ে যায়। এশার নামাজের পর সে ফ্রি থাকে, তাই অর্ণিতা রাতেই সেজেগুজে তাকে ভিডিও কল দিয়ে সারপ্রাইজ দিবে বলে প্ল্যান করে রেখেছে। যদিও অর্ণিতা নিজে নিজে একদমই শাড়ি পরতে পারে না, কিন্তু নিজে নিজেই অনেক সুন্দর করে সাজতেন পারে। মালিহা আবার অনেক সুন্দর ডিজাইন করে শাড়ি পরাতে পারে, তাই অর্ণিতা আগে থেকেই মালিহাকে বলে রেখেছে যাতে রাতের বেলা তাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়। এদিকে আবার অর্ণিতা তার বেলকনির বেলি ফুলের গাছ থেকে বেলি ফুল তুলে খোপায় পরার জন্য গাজরা বানিয়ে রেখেছে। ইহানকে সারপ্রাইজ দেওয়ার জন্য সে সব প্রস্তুতি করে রেখেছে। এশার নামাজ শেষ করেই অর্ণিতা মালিহাকে তার রুমে আসতে বলল তাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য। অর্ণিতা দুটো শাড়ি নামিয়ে রেখেছে। বিছানার উপর দুটো শাড়ি দেখে মালিহা আগ্রহ নিয়ে বলল, কি ব্যাপার অর্ণিতা, দুটো শাড়ি নামিয়েছ কেন? অর্ণিতা মালিহার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, দুটো শাড়ি নামিয়েছি কারণ আজকে শুধু আমি একা না, তুমিও শাড়ি পরে ভাইয়াকে সারপ্রাইজ দিবে। ভাইয়া তো রুমে, তাই না? তোমার ভাইয়া রুমে বসে বই পড়ছে, ভাইয়া বই পড়তে থাকুক, তারপর তুমি শাড়ি পরে সেজেগুজে হঠাৎ করে রুমে গিয়ে ভাইয়াকে সারপ্রাইজ দিবে, ঠিক আছে? মালিহা হেসে বলল, ওরে পাগলি রে, এই নাও, এই লাল টুকটুকে শাড়িটা তুমি পরো, তোমাকে অনেক বেশি সুন্দর লাগে লাল শাড়িতে, একদম পরীর মতো, আর আমি এই মেরুন রঙের শাড়িটা পরব। এই বলে অর্ণিতা লাল রঙের টুকটুকে শাড়িটা মালিহাকে দিল। মালিহা শাড়িটা হাতে দিয়ে অর্ণিতার কাছে গিয়ে থুতনিতে ধরে বলল, ওরে আমার হুড়পড়ি ননদিনী রে, তোমাকে যে শাড়িতে হুড়পড়ি লাগে সেটা কি তুমি জানো না? আজকে তো ইহান মশাই তার বউকে দেখে একদম কুপোকাত হয়ে ফিদা হয়ে যাবে। জ্ঞানও হারাতে পারে বউয়ের সৌন্দর্য দেখে, হি। অর্ণিতা লজ্জা পেয়ে বলল, ইস, কি যে বলো না তুমি ভাবি, আমার শরম করে, হি। আচ্ছা, এবার আমাকে শাড়িটা পরিয়ে দাও, আর তারপর তুমিও পরে নাও। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, দাঁড়াও। এই বলে মালিহা কয়েক মিনিটের মধ্যে সুন্দর করে অর্ণিতাকে কড়া মেরুন কালারের শাড়িটা পরিয়ে দিল। দুধে আলতা গায়ের রং অর্ণিতার, তার উপর পড়েছে মেরুন রঙের শাড়ি। এখনও তেমন সাজগোজ করেনি, তবুও যেন তার দিক থেকে চোখ ফেরানো দায় হয়ে যাচ্ছে। মালিহা অর্ণিতাকে শাড়ি পরিয়ে দিয়ে বলল, আয় হায়, মাশা আল্লাহ, নাজার না লাগ যায় মেরি জান কো, হি। মালিহার কথা শুনে অর্ণিতা মালিহাকে কোমরে চিমটি দিয়ে বলল, হয়েছে হয়েছে, এত প্রশংসা করতে হবে না, এবার আপনি তাড়াতাড়ি শাড়ি পরে রেডি হন মহারানী, হি। আচ্ছা ঠিক আছে। এই বলে মালিহাও কিছুক্ষণের মধ্যে শাড়ি পরে নিল। দুজনে সেজেও নিল সুন্দর করে। অর্ণিতা দুটো গাজরা বানিয়ে রেখেছিল, একটা গাজরা সে নিজের খোপায় পরেছে, আরেকটা গাজরা সে মালিহার খোপায় পরিয়ে দিয়েছে। দুজনের সাজগোজ কমপ্লিট। শাড়ি পরে অর্ণিতা আর মালিহাকে যেন অপরূপ সুন্দর লাগছে। অর্ণিতা মালিহার দিকে তাকিয়ে বলল, ইস, মাশা আল্লাহ, মাশা আল্লাহ, মাশা আল্লাহ, ভাবি কি যে সুন্দর লাগছে তোমাকে, আজ তো ভাইয়া ফিট হয়ে যাবে তোমাকে দেখে। অর্ণিতার মুখে এ কথা শুনে মালিহা মুচকি হেসে বলল, আর ওইদিকে যে ইহান মশাই বউকে দেখে ফিদা হয়ে যাবে, সেই খেয়াল কি তোমার আছে? দেখো, তোমাকে দেখে যেন বেচারা আবার পাগল হয়ে আজকে রাতেই না এ বাসায় চলে আসে, হা। ইস, কি যে বলো না তুমি ভাবি। আচ্ছা হয়েছে হয়েছে, চলো এবার তোমাকে ভাইয়ার কাছে দিয়ে আসি। তোমাকে ভাইয়ার কাছে দিয়ে এসে তারপর আমি আমার জনাবকে ভিডিও কল দিব। এই বলে অর্ণিতা মালিহাকে নিয়ে তার রুমের সামনে দাঁড়িয়েই জোরে বলল, ভাইয়া একটু চোখটা বন্ধ করো তো, আমরা রুমে আসব, একদম চোখ খুলবি না আমি না বলা পর্যন্ত। রুমের বাইরে থেকে অর্ণিতার আওয়াজ শুনে আয়ান বলল, কি আজব, চোখ বন্ধ করব কোন কারণে? আমি বন্ধ করতে বলেছি তাই করবি, বেশি কথা বলিস না, যা করতে বলছি কর। বিছানা থেকে নেমে চোখ বন্ধ করে দাঁড়া, আমি যখন বলবো চোখ খুলতে তখন খুলবি,
ফাস্ট, তাড়াতাড়ি চোখ বন্ধ কর। ভাই বোনের এমন কাণ্ড দেখে মিটিমিটি করে হাসছে মালিহা। এদিকে আয়ানও আর কোন কথা না বাড়িয়ে অর্ণিতার কথা মতো বিছানা থেকে নেমে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বলল, চোখ বন্ধ করেছি, এবার কি করবি কর। অর্ণিতা মালিহাকে নিয়ে রুমের ভিতর ঢুকে আয়ানের সামনে তাকে দাঁড় করিয়ে দিল। মালিহা লজ্জা পাচ্ছে, লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। অর্ণিতা আয়ানকে বলল, নে ভাইয়া, এবার চোখ খুল। আয়ান আস্তে আস্তে করে চোখ খুলেই তো মালিহাকে দেখে ফিদা হয়ে গেল। হাঁ করে অপলক দৃষ্টিতে চেয়ে আছে সে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না তার। মুগ্ধ হয়ে বোবার মতো চেয়ে চেয়ে শুধু দেখছে। আয়ান এভাবে চেয়ে আছে দেখে মালিহা যেন আরও লজ্জা পাচ্ছে। মুগ্ধতার দৃষ্টিতে চেয়ে নীরবতা ভেঙে আয়ান সিনেমার রোমান্টিক নায়কদের মতো তার বুকের বা পাশে দুহাত ধরে বলল, ইস, মেয়ে তো মার যাবা হায়। এই বলে সে এক মন ভোলানোর রিয়াকশন দিল। আয়ানের এমন কাণ্ড দেখে মালিহা লজ্জায় লাল হয়ে গেল। আয়ান একগাল হেসে মালিহার দিকে আর চোখে চেয়ে বলল, মাশা আল্লাহ, মাশা আল্লাহ, মাশা আল্লাহ। আসমান থেকে হুড়পড়ি পৃথিবীতে নেমে এলো না তো। ওপাশ থেকে অর্ণিতা আয়ানের এমন কাণ্ড আর রিয়াকশন দেখে মিটিমিটি হেসে বলল, কিরে ভাইয়া, সারপ্রাইজটা কেমন দিলাম? আয়ান এতক্ষণ অর্ণিতার দিকে লক্ষ্য করেনি। হঠাৎ করে অর্ণিতার দিকে চেয়ে দেখে অর্ণিতাও সেজেছে, তাই বোনকে দেখেও আয়ান বলল, ওরে আল্লাহ, এত দেখি আরেক হুড়পড়ি। মাশা আল্লাহ, মাশা আল্লাহ, মাশা আল্লাহ। একদিকে হুরের মতো বউ, আরেক দিকে হুরের মতো বোন। আমি তো দুজনকে দেখেই সারপ্রাইজড হয়ে গেছি। আয়ানের মুখে এ কথা শুনে অর্ণিতা বলল, হয়েছে, থাক, আমাকে কমপ্লিমেন্ট দিতে হবে না। আগে নিজের বউকে ভালো করে দেখ। আমাকে কমপ্লিমেন্ট দেওয়ার মানুষও এখন হয়েছে হো, আমি এখন তার কাছে যাচ্ছি। অর্ণিতা মালিহাকে ধাক্কা দিয়ে আয়ানের বুকের মধ্যে দিয়ে বলল, এবার তোমরা রোমাঞ্চ করো, আমি যাই, হি হি হি। ওরে দুষ্টু রে। এই বলে আয়ান অর্ণিতাকে দৌড়ানি দিল। অর্ণিতা হাসতে হাসতে দৌড়ে নিজের রুমে চলে এলো। এবার সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষা, যার জন্য অর্ণিতা সারাদিন ধরে এত প্ল্যান করেছে আর এত সুন্দর করে সেজেছে। অর্ণিতা ইহানকে ভিডিও কল দেওয়ার জন্য ফোনটা হাতে নিল আর মনে মনে ভাবছে, আয়ান যেভাবে মালিহাকে দেখে রিয়াকশন দিয়েছে, ইহানও হয়তো তাকে দেখে এভাবেই রিয়াকশন দিবে। এসব ভাবতেই যেন নিজে নিজেই লজ্জা পাচ্ছে সে। হার্টবিট বেড়েই চলেছে তার, বুক ধুকপুক ধুকপুক করছে। ফোনটা হাতে নিয়ে মেসেঞ্জারে গিয়ে অর্ণিতা ইহানকে ভিডিও কল করল, কিন্তু ইহানের ফোন এনাদার কলে। ফোন এনাদার কলে দেখে অর্ণিতা মনে মনে বলল, জনাবের ফোন তো এনাদার কলে, এখন মনে হয় বিজি সে। আচ্ছা, কিছুক্ষণ পর ফোন দেই। এই বলে অর্ণিতা আরও 5 মিনিট পর ইহানকে ভিডিও কল করল, আবারও ফোন এনাদার কলে। আচ্ছা, আর 10 মিনিট পর ফোন দেই, এখন হয়তো ইম্পর্ট্যান্ট কোনো কলে আছে। এই বলে অর্ণিতা ইহানের জন্য অপেক্ষা করতে লাগলো আর মনে মনে কত শত কল্পনার জাল বুনতে লাগলো। সে মনে মনে ভাবছে, ইহান হয়তো আজকে তাকে দেখে পাগল হয়ে যাবে, ভিডিও কল থেকে তাকে ছাড়তেই চাইবে না। এসব ভেবে ভেবে লজ্জা পাচ্ছে আর নিজের অজান্তেই হাসছে অর্ণিতা। 10 মিনিট পার হয়ে গেল। অর্ণিতা আবারও ইহানকে ফোন দিল এবং আবারও এনাদার কল দেখাচ্ছে। কি ব্যাপার, কার সাথে কথা বলছে এত? কতক্ষণ ধরে ফোন দিচ্ছি, এখনও এনাদার কল দেখাচ্ছে। এতক্ষণ অর্ণিতার মনের মধ্যে যে এক্সাইটমেন্ট কাজ করছিল, সেটা যেন কিছুটা বিলীন হয়ে গেল মুহূর্তেই। এত সুন্দর করে সেজে বসে আছে, ইহানকে সারপ্রাইজ দিবে বলে, তাকে স্পেশাল ফিল করাবে বলে, আর সেই ইহানের ফোনই কি না এখনও এনাদার কলে। অর্ণিতা মনমরা হয়ে বিছানার এক কোণে হেলান দিয়ে বসে আছে, মুখটা মলিন হয়ে আছে তার। আরও আধা ঘন্টা পর হঠাৎ করেই বিছানায় রাখা অর্ণিতার ফোনটা বেজে উঠল। অর্ণিতা ফোনের দিকে চেয়ে দেখে ইহান তাকে অডিও কল দিয়েছে। অর্ণিতা ফোনটা হাতে নিয়ে রিসিভ করে কণ্ঠটা নরম করে সালাম দিল। ফোনের ওপাশ থেকে সালামের জবাব দিয়ে ইহান বলল, কি ব্যাপার অর্ণিতা, তুমি বারবার ফোন দিচ্ছিলে যে, কোনো দরকার? ইহানের এমন জবাব শুনে মনটা যেন ভেঙে চুরমার হয়ে গেল অর্ণিতার। একজন স্ত্রী কি শুধু দরকারেই তার হাজবেন্ডকে ফোন দিতে পারে? দরকার ছাড়া কি ফোন দিতে পারে না?
অর্ণিতা বারবার ফোন দেওয়ায় ইহান দরকারের কথাটা কেন আগে উল্লেখ করল? অর্ণিতা নরম সুরে বলল, না, কোন দরকার ছিল না, এমনিতে ফোন করেছিলাম। একটু পর পর ফোন করছিলে, তাই ভাবলাম কোনো দরকারে ফোন করেছো কিনা। না, কোন দরকার না, তোমাকে প্রথমে ফোন করে এনাদার কলে দেখলাম, তাই ভাবলাম আরও 5 মিনিট পরে ফোন দিলে হয়তো তোমাকে পাবো, কিন্তু তখন পাইনি, তাই ভাবলাম আরও 10 মিনিট পর ফোন দেই, কিন্তু তখনও ফোন এনাদার কলে দেখলাম। ও আচ্ছা, আসলে আমার ভার্সিটির ফ্রেন্ডসরা সবাই মিলে ভিডিও কলে কথা বলছিলাম, গ্রুপ ভিডিও কল আর কি। বিয়ের পর থেকে আর ওদের সাথে কথা হয়নি, আর আমার বিয়েতে ওরা কেউ আসতেও পারেনি, তাই আর কল করে ট্রিট দেওয়ার কথা বলছিল। তুমি বারবার কল দিচ্ছিলে, তাই আমি যখনই স্ক্রিনের দিকে তাকাচ্ছিলাম তখনই রিয়া বলছিল যে কেন আমি বারবার স্ক্রিনের দিকে তাকাচ্ছি। তখন বললাম যে তুমি ফোন করছো। এটা শুনে ওরা আমাকে নিয়ে মজা করলো, আমি নাকি বউ পাগলা, হা হা হা। রিয়া নামটা শুনেই বুকের মধ্যে ধক করে উঠল অর্ণিতার। সে কৌতূহলী হয়ে ইহানকে বলল, রিয়া? রিয়াকে? ও, তোমাকে তো বলাই হয়নি, আমার ভার্সিটির বেস্ট ফ্রেন্ড রিয়া। শুধু রিয়াই না, আরও একজন আছে, ওর নাম সুমু। ওরা আমার 2 মেয়ে বেস্ট ফ্রেন্ড, তাছাড়া আরও 4 জন ছেলে বেস্ট ফ্রেন্ড আছে। আমরা এই 7 জন মিলে গ্রুপ ভিডিও কলে কথা বলছিলাম, ওদের সাথে দেখা করব কাল পরশু, ওদেরকে ট্রিট দিতে হবে। ইহানের মুখে রিয়া আর সুমুর কথা শুনে যেন অর্ণিতার মনটা ভেঙে চুরমার হয়ে গেল। ইহানের আবার মেয়ে বেস্ট ফ্রেন্ডও আছে, আবার তাদের সাথে ভিডিও কলে কথাও বলছিল ইহান। নিজের কানকে যেন সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। কিছুক্ষণের জন্য বোবা হয়ে গেল অর্ণিতা। সে আল্লাহর কাছে জীবনসঙ্গী হিসেবে কেমন একজন মানুষ চেয়েছিল, আর মহান আল্লাহ তাআলা তাকে এই কেমন জীবনসঙ্গী দান করল। স্বামীর আবার মেয়ে বেস্ট ফ্রেন্ডও আছে, এটা যেন গায়েরতে লাগলো অর্ণিতার। কোনো গায়রত ওয়ালা মেয়েই এটা মানতে পারবে না যে তার স্বামীর আবার মেয়ে বন্ধুও আছে। অর্ণিতা যেন তার জগৎ থেকে কিছুক্ষণের জন্য হারিয়ে গেল। এসব তার সাথে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। অর্ণিতাকে চুপ থাকতে দেখে ইহান বলল, কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন, কিছু বলছো না যে? ইহানের কথায় হুঁশ ফিরল অর্ণিতার। অর্ণিতার হাত পা কাঁপছে, গলাও কাঁপছে, কথা যেন বের হতে চাচ্ছে না, কারণ তার সাথে এসব কি হচ্ছে কিছু বুঝতে পারছে না। অর্ণিতা নরম সুরে বলল, তোমার যে মেয়ে বেস্ট ফ্রেন্ড আছে সেটা তো আগে কখনো বলনি। আগে সুযোগ হয়নি তাই বলিনি, আর আমি জানি তোমার হয়তো ওদের কথা শুনে খারাপ লাগছে। খারাপ লাগবে এটাই স্বাভাবিক, কারণ তুমি ইসলামিক মাইন্ডের দিনদার একটা মেয়ে। আমার মেয়ে বন্ধু আছে শুনে তোমার খারাপ লাগতেই পারে, কিন্তু দেখো, আমি তো এখনো পুরোপুরি দিনের পথে আসতে পারিনি, আর আমি আমার ফ্রেন্ডসদেরকে ছাড়তেও পারবো না, কারণ ওদের সাথে সম্পর্ক ছিন্ন করা অসম্ভব। ওরা আমার জীবনের অনেকটা জায়গা জুড়েই আছে, আর সমাজে চলতে গেলে সবাইকে নিয়েই চলতে হবে। শুধু তোমাকে নিয়েই তো আমি সমাজে চলতে পারবো না। তোমার সাথে ঘরে বন্ধ হয়ে থাকলেই তো আমার চলবে না, আমার সবাইকে নিয়ে চলতে হবে। আমি আমার জীবনে কাউকে ছেড়ে চলতে পারবো না, আমার সবাইকে লাগবে। তুমিও যেমন আমার জীবনে ইম্পর্ট্যান্ট, ঠিক তেমনই ওরাও আমার জীবনে ইম্পর্ট্যান্ট। ওরা আমার ফ্রেন্ডস, ওদেরকে ছাড়া আমি চলতে পারবো না। দেখো, তুমি হয়তো পরিপূর্ণ পর্দা মেনটেইন করো, মাহরাম গায়রে মাহরাম মেনটেইন করো, কিন্তু আমার পক্ষে হয়তো সেটা সম্ভব না। আর আমি এটাও জানি যে তুমি আমার সাথে ভাবিকেও সহ্য করতে পারো না। এটাই স্বাভাবিক, কারণ আমি জানি তোমার গায়রত অনেক, তাই আমার সাথে ভাবিকে দেখলে তোমার খারাপ লাগবেই। কিন্তু বিশ্বাস করো, ভাবির সাথেও এভাবে দূরত্ব মেনটেইন করা আমার পক্ষে সম্ভব না, কারণ ভাবিও আমার বেস্ট ফ্রেন্ডের মতো। ওর সাথে আমার বা আমাদের অনেক মেমোরি, যা ভুলার মতো না। আর ভাবির সাথে দূরত্ব মেনটেইন করলেও ভাবি অনেক মাইন্ড করবে, তাই ওর সাথেও দূরত্ব বজায় রেখে চলা আমার পক্ষে সম্ভব না, কারণ আমরা একটা সমাজে বসবাস করি, এখানে একা চলা সম্ভব না। তাই প্লিজ এগুলো নিয়ে মাইন্ড করো না, এভাবে মানানোর চেষ্টা করো, তাহলে এতে তোমার আমাদের সবার জন্যে ভালো হবে। আর তোমার পর্দা নিয়ে কোনো সমস্যা হবে না। তুমি যেভাবে পর্দা করতে চাও করতে পারো,
তোমাকে কেউ বাধা দিবে না, কিন্তু আমাকে এগুলো নিয়ে আর কিছু বলো না প্লিজ। আর আজ না হয় কাল, কথাগুলো তোমাকে বলতেই হতো, তাই আজই বলে দিলাম, যাতে ভবিষ্যৎ এগুলো নিয়ে আর কোনো সমস্যা না হয়। ইহানের মুখে এসব কথা শুনে যেন অর্ণিতার মাথায় আকাশ ভেঙে পড়ল। এই কোন ইহানকে দেখছে সে? বিয়ের আগে ইহানের কথাবার্তা আর বিয়ের পরের ইহানের কথাবার্তার মধ্যে যে আকাশ পাতাল পরিমাণ তফাৎ। এই ইহানকে তো অর্ণিতা চিনে না। বিয়ের আগে যদি ইহান একবারও এই কথাগুলো বলতো, তাহলে অর্ণিতা কখনো ইহানকে বিয়ে করতে রাজি হতো না। বিয়ের আগে ইহান বলেছিল যে পরিপূর্ণ দিন মানার চেষ্টা করবে, অর্ণিতা যাতে তাকে দিনের ক্ষেত্রে সাহায্য করে, কিন্তু আজ ইহান এসব কি শোনালো তাকে? চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে অর্ণিতার। ইহানের প্রত্যেকটা কথা অন্তরে গিয়ে বিঁধেছে তার। বিয়ের পর প্রত্যেকটা মানুষের জীবনে সবচেয়ে প্রায়োরিটির মানুষ হয় তার জীবনসঙ্গী। মানুষ তার জীবনসঙ্গীর জন্য দুনিয়া ছেড়ে দিতেও রাজি থাকে, আর ইহান কিনা তার বিয়ে করা স্ত্রীর সাথে তার মেয়ে ফ্রেন্ড আর ভাবির তুলনা দিচ্ছে। সে কিনা তার বউয়ের জন্য তার মেয়ে বান্ধবী আর ভাবির সাথে দূরত্ব বজায় রেখে চলতে পারবে না, যারা কিনা তার জন্যে ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ, গায়রে মাহরাম। নিজের স্ত্রীকে মানুষ কিভাবে এতটা অবহেলার পাত্রী ভাবতে পারে, এটার হিসাব কিছুতেই মিলাতে পারছে না অর্ণিতা। ইহান কিনা অর্ণিতার সাথে বাকিদের তুলনা দিল। অর্ণিতা আজ ইহানের এই কোন রূপ দেখল, এসব তো অর্ণিতা জীবনেও ইহানের কাছ থেকে শুনবে বলে আশা করেনি। আল্লাহ তাকে এ কোন পরীক্ষায় ফেলল, ইহানের কাছ থেকে এতটা অবহেলা পাবে, এটা অর্ণিতা কিছুতেই মানতে পারছে না। টপ টপ করে অনবরত চোখ দিয়ে পানি পড়েই চলেছে অর্ণিতার। কি ব্যাপার অর্ণিতা, কোন কথা বলছো না যে? কেন ফোন করেছিলে বলো? অর্ণিতা চোখের পানি মুছে কাপা কাপা গলায় বলল, তেমন কিছু না, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য শাড়ি পরে সেজেছিলাম, কিন্তু তুমি আজকে আমাকে যা শোনালে তাতে উল্টো আমিই সারপ্রাইজ হয়ে গেছি। এমন সারপ্রাইজ পাবো জীবনে কোনোদিন কল্পনাও করিনি জনাব। অর্ণিতা শাড়ি পরেছে শুনে ইহান এক্সাইটেড হয়ে বলল, তুমি শাড়ি পরেছ, আগে বলনি কেন? দাঁড়াও, আমি এক্ষুনি ভিডিও কল দিচ্ছি তোমাকে। ইহান ভিডিও কল দিবে শুনে অর্ণিতা বলল, তার আর প্রয়োজন নেই জনাব, আমি ফোন রাখছি, তোমার সাথে পরে কথা বলবো আমি। আরে রাগ করলে নাকি? আমার রাগ অভিমান কোনোটাই নেই, আমার এত সহজে রাগ বা অভিমান হয় না, বা করিও না। আমি রাখছি, পরে কথা হবে। এই কথা বলে অর্ণিতা ফোনটা কেটে দিয়ে সাথে সাথে বিছানায় শুয়ে মুখে বালিশ চাপা দিয়ে চিৎকার করে কাঁদতে শুরু করল। হে আল্লাহ, আমার সাথে একই হলো, আমি তো তোমার কাছে এমনটা চাইনি। ও কেন আমার সাথে আজকে এভাবে কথা বলল? বিয়ের আগে তো ও একটা বারের জন্যেও আমাকে এগুলো বলেনি। কত স্বপ্ন দেখিয়েছে যে দিনের জন্য সবকিছু করবে, নিজে দিনের পথে চলবে, আমাকে সাহায্য করবে, তাহলে আজ কেন সে তার অন্য রূপ দেখালো? তার কাছে আমার কোনো মূল্যই নেই, আমি যে তার স্ত্রী এটা সে একবারও উপলব্ধি করল না। আমার সাথে বাকিদের তুলনা দিল আমার স্বামী হয়েও। এই বলে অর্ণিতা কাঁদতে লাগলো। কতটা আশা করেছিল সে আজ ইহানকে সারপ্রাইজ দিবে, কিন্তু ইহান এক মুহূর্তে অর্ণিতার সব আশা ভেঙে চুরমার করে দিল। একটাবারও মেয়েটার মনের অবস্থাটা বুঝল না। নিজের বউয়ের সাথে অন্যদের কম্পেয়ার করলে যে বউ কষ্ট পাবে, এই কথাটা একবারের জন্যেও ইহান ভাবল না। অর্ণিতা ফোন কেটে দেওয়ায় ইহান বুঝতে পেরেছে যে অর্ণিতা তার উপর অভিমান করেছে। তাই ইহান আরেকবার অর্ণিতাকে ফোন দিল, কিন্তু অর্ণিতা ইহানের ফোন আর রিসিভ করেনি। এরই মধ্যে ইহানের রুমে সাহারা বেগম এলো। ইহানকে বিছানায় শুয়ে ফোন হাতে দেখে উনি বললেন, কি ব্যাপার বাবা, কার সাথে কথা বলছিলি? ইহান সবকিছু তার মাকে বলল। এটাও বলল যে অর্ণিতা তার সাথে অভিমান করেছে, তাই সে অর্ণিতাকে আবার ফোন দিবে। এই কথা শুনে সাহারা বেগম বললেন, এত আদিক্ষেতা করার দরকার নেই ইহান, বউদেরকে বেশি লাই দিলে এরা মাথায় চড়ে বসে, তাই অর্ণিতাকে এত বেশি লাই দেওয়ার দরকার নেই। কিসের এত অভিমান শুনি? তুই কি কিছু ভুল বলেছিস নাকি? সব তো একদম ঠিক বলেছিস। ওর জন্য কি এখন তুই তোর ফ্রেন্ড সার্কেলকে ছেড়ে দিবি নাকি? কদিন পর তো তোকে বলবে যাতে আমাদেরকে ছেড়ে দিস তুই, তখন কি বউয়ের কথায়
আমাদেরকেও ছেড়ে দিবি নাকি? আরে মামুনি, এসব কি বলছো তুমি? তোমাদেরকে ছেড়ে দেব মানে? আমার দেহে প্রাণ থাকতে এটা কখনোই হবে না। সেজন্যই বলছি, বউকে এত লাই দিস না, নিজের ওজন বজায় রাখবি সব সময় বউয়ের কাছে। রাগ করুক বা অভিমান করুক, কখনো এসব বেশি পাত্তা দিবি না, সব সময় নিজের ওজন নিয়ে চলবি, তাহলেই দেখবি বউ তোর কথায় নাচবে। নয়তো বউয়ের রাগ অভিমান ভাঙাতে গেলে তোকেই তোর বউ নাকে দড়ি দিয়ে ঘুরাবে আর আমাদের থেকে আলাদা করে দিবে। তাই বলছি, অর্ণিতাকে আর একটাও ফোন দিবি না, এটা তোর মায়ের আদেশ। দেখবি রাগ কমলে এমনিতেই নিজে নিজেই সুরসুর করে তোকে ফোন করবে। আর একটা কথা মনে রাখিস, ও তোকে ফোন বা মেসেজ করার আগে তুই ওকে কোনো ফোন বা মেসেজ করবি না, মনে থাকে যেন। এই বলে সাহারা বেগম রুম থেকে চলে গেলেন। আর এদিকে মায়ের বাধ্য ছেলে ইহান, বউ রাগ করল নাকি অভিমান করল নাকি মরে গেল তার কোনো খোঁজ না নিয়ে মাতৃয়াজ্ঞা পালন করার জন্য আর একটা বারের জন্যেও অর্ণিতাকে ফোন করল না। আর এদিকে বেচারি অর্ণিতা ভাঙা মনটাকে নিয়ে এভাবেই কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে নিজের অজান্তেই কখন যে চোখ দুটো বন্ধ হয়ে এসেছে তার খেয়াল নেই। সারা রাত সারা দিন পার হয়ে গেল, কিন্তু সেই রাতের পর ইহান একবারের জন্যেও অর্ণিতাকে একটা ফোন বা মেসেজ করেনি। অর্ণিতা কষ্ট পেয়ে ইহানের উপর অভিমান করেছিল, তাই সে নিজে থেকেও ইহানকে কোন ফোন বা মেসেজ করেনি। কিন্তু অর্ণিতা সারা দিন ফোনের দিকে একটু পর পর তাকিয়ে রয়েছে যে ইহান তাকে কোনো ফোন বা মেসেজ করেছে কিনা। অর্ণিতা অভিমান করলেও ভেবেছিল যে ইহান তাকে ফোন করবে বা অন্তত মেসেজ করবে, কিন্তু না, ইহান এই দুটোর কোনোটাই করেনি। সারাটা দিন অর্ণিতা মনমরা হয়েছিল। মালিহা বারবার তাকে মন খারাপের কারণ জিজ্ঞেস করেছে, কিন্তু অর্ণিতা একবারের জন্যও বলেনি যে ইহান কাল রাতে তার সাথে কি করেছে। দিন গড়িয়ে সন্ধ্যা নেমেছে। মাগরিবের নামাজ শেষ করে অর্ণিতা জায়নামাজেই বসে আছে এখনো। অন্তরটা যেন খা খা করছে তার। ইহান তার মনের অবস্থাটা একটা বারের জন্যেও বুঝল না। মানুষ তো সারা জীবন বউকে ভালোবেসে, বউয়ের মন বুঝে, তার রাগ অভিমানগুলো বুঝে সব সময় বউয়ের পাশে থাকে, কিন্তু ইহান কি না অর্ণিতার সামান্য অভিমানটুকু বুঝল না। অভিমান তো বুঝলই না, উল্টো সারাদিন একটা বারের জন্য খোঁজও নিল না। কিন্তু অর্ণিতা যতই ইহানের উপর অভিমান করুক না কেন, সে ইহানকে বড্ড বেশি ভালোবাসে, নিজের চেয়েও বেশি ভালোবাসে। ভালো তো বাসবেই, কারণ মহান আল্লাহ তাআলা যে তার সমস্ত ভালোবাসা তার স্বামীর জন্যেই দিয়েছেন। সারাদিন কথা না বলায় অর্ণিতা বড্ড মিস করছে ইহানকে। সারাদিন ইহানের কণ্ঠটা শুনতে না পেয়ে মনটাও তার জন্য ছটফট করছে। অর্ণিতা আর নিজেকে আটকে রাখতে পারছে না, তাই সে মনে মনে ভেবেছে যা হয়েছে না হয়েছে সে সব অভিমান ভুলে গিয়ে তার ইগোকে সাইডে সরিয়ে রেখে নিজেই ইহানকে ফোন দিবে। কারণ একটা সম্পর্ক নষ্ট করার জন্য ইগোই যথেষ্ট, এটা অর্ণিতা খুব ভালো করেই জানে। ইগো হলো চোখে জমে থাকা ধুলোর মতো। চোখের ধুলো পরিষ্কার না হলে যেমন কিছু দেখা যায় না, তেমনি ইগো দূর না হলে সত্যিকার জগৎকে দেখা যায় না। আর স্বামী স্ত্রীর মধ্যে ইগো আসে শয়তানের তরফ থেকে। তাই কেউ যখন তার ইগোটাকে সরিয়ে দিয়ে নির্মল মনে নিজের দোষ স্বীকার করে বা কোনো সমস্যা সমাধানের চেষ্টা করে, তখনই একটা সম্পর্ক টিকে থাকে, নয়তো সেই সম্পর্ক নদীর কূলের মতো ভেঙে আছড়ে পড়ে। অর্ণিতা জায়নামাজ থেকে উঠে সেটা গুছিয়ে রেখে হাতে ফোনটা নিয়ে বিছানায় বসল। দুচোখ এখনো ছলছল করছে তার, তবু অর্ণিতা ইহানের নাম্বারটা বের করে ইহানকে ফোন করল। রিং হচ্ছে। এদিকে সবে মাত্র বাসায় এসে নিজের রুমে ঢুকল ইহান। রুমে ঢুকার সাথে সাথেই তার পকেটে রাখা ফোনটা বেজে উঠল। ইহান পকেট থেকে ফোনটা বের করে দেখে অর্ণিতা ফোন করেছে। অর্ণিতার ফোন দেখেই ইহান মনে মনে বলল, বাহ, অবশেষে অর্ণিতা নিজ থেকেই আমাকে ফোন করল। মা তো তাহলে ঠিকই বলেছিল যে রাগ অভিমান কমলে অর্ণিতা নিজ থেকে ফোন দিবে। মায়েরা সবসময় ঠিকই বলে, তাই মায়েদের কথা সবসময় শুনতে হয়। এই ভাবতে ভাবতে ইহান ফোন রিসিভ করে ভারী কণ্ঠের সালাম দিল। ইহানের কণ্ঠ শুনেই অর্ণিতা আর নিজেকে সামলে রাখতে পারেনি, সাথে সাথেই কান্না করে দিল। কান্না করতে করতেই সালামের জবাব দিয়ে বলল, এত নিষ্ঠুর কেন তুমি? সারাটা দিন পার হয়ে গেল,
আর তুমি আমাকে একটা ফোনও করনি, একটা মেসেজও দাওনি। আমার কথা কি তোমার একটা বারের জন্যেও মনে পড়েনি? অভিমান কি আমি করেছিলাম, নাকি তুমি করেছিলে? মানুষ কি তার স্ত্রীর অভিমান ভাঙায় না? অর্ণিতার কান্না জড়িত কথাগুলো শুনেও ইহান তার সুর চেঞ্জ করেনি। ভারী কণ্ঠেই সে বলল, তুমি নিজেও তো আমাকে কাল রাতের পর থেকে এই সন্ধ্যা পর্যন্ত কোনো মেসেজও করনি, কোনো ফোনও করনি। আমি তোমাকে কি এমন বলেছিলাম যে এত অভিমান করেছো তুমি? আমি তো তোমাকে কাল রাতে খারাপ কিছু বলিনি, যেটা বাস্তব আর যা আমার দ্বারা কখনো সম্ভব না সেটাই বলেছি। এতে এত রাগ বা অভিমান করার তো কিছু দেখছি না। তুমি অভিমান করার মতো কথা বলনি। কাল রাতে তুমি আমাকে যেসব কথা বলেছ সেসব কথা যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলে, তাহলে যে কোনো স্ত্রী রাগ বা অভিমান করবেই। আর কাল রাতে কত আশা নিয়ে তোমাকে সারপ্রাইজ দেব বলে সেজেগুজে অপেক্ষা করছিলাম তোমার সাথে কথা বলবো বলে, কিন্তু তুমি সেটাও করনি। অর্ণিতার মুখে এসব কথা শুনে ইহান কিছুটা বিরক্তির সুরে বলল, দেখো অর্ণিতা, মুখে মুখে তর্ক করবে না। তর্ক আমার একদমই পছন্দ না। তুমি নতুন বউ, মাত্র কয়েকদিন হয়েছে আমাদের বিয়ে হয়েছে, আর এখনই তুমি আমার সাথে তর্ক করছো। তাহলে বাকিটা জীবন কি করবে? বিয়ে হয়েছে কয়েকদিন হলো না, আর এত কিসের অভিমান তোমার? ইহানের মুখে এসব শুনে যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল অর্ণিতার। ইহান এসব কি বলছে? অর্ণিতা তো মোটেও ইহানের সাথে তর্ক করেনি, শুধু তার কথাগুলো ইহানকে বুঝিয়েছে। এতেই ইহান এগুলোকে তর্ক মনে করছে। এসব তুমি কি বলছো জনাব? আমি তো তোমার সাথে তর্ক করছি না, আমি নর্মালি তোমাকে কথাগুলো বোঝানোর চেষ্টা করছি। তোমার কাছে এগুলো নর্মাল কথা মনে হতে পারে, কিন্তু এগুলো আমার কাছে তর্কই। আর যারা তর্ক করে তাদের আমি পছন্দ করি না। তাই আজ আরেকটা কথা শুনে রাখো, আমার সাথে কখনো তর্ক করবে না, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। আর আমার সাথে অযথা বিষয় নিয়ে অভিমানও করতে আসবে না, কারণ এসব সিলি ম্যাটার নিয়ে অভিমান করার পর সেই অভিমান ভোঙানোর মোড বা এনার্জি কোনোটাই আমার থাকে না। আর কালকে তোমাকে আমি ভিডিও কল দেওয়ার কথা বলিনি। আমি ভিডিও কল দেওয়ার কথা বলার পরেও তো তুমি আর কল দাওনি, দেমাগ দেখিয়ে ফোন কেটে দিয়েছ। দেখো অর্ণিতা, আমার অফিসে প্রচুর কাজের প্রেশার, তাই তোমার অভিমান ভাঙানোর কোনো মুড বা এনার্জি আমার নেই এই মুহূর্তে, আশা করি বুঝতে পেরেছ। ইহানের মুখে এসব কথা শুনে থ হয়ে গেল অর্ণিতা। এই কার সাথে অভিমান করেছে সে? উল্টো ইহানই তো অর্ণিতার অভিমান দেখে রেগে গেল। অর্ণিতা ভালো করেই বুঝতে পেরেছে যে ইহানের সাথে অভিমান দেখিয়ে লাভ নেই, কারণ তার রাগ বা অভিমানের কোনো দাম নেই তার কাছে। আর এই রাগ অভিমান ভাঙানোর পাত্র ইহান না। ইহান অন্য স্বামীদের মতো না যে কিনা বউয়ের অভিমান ভাঙাবে। ইহানের সাথে রাগ অভিমান করলে উল্টো আরও সংসারে অশান্তি হবে। তাই সে তার সব রাগ অভিমানকে মাটি চাপা দিয়ে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিজ থেকেই ইহানকে সরি বলল, কারণ এছাড়া আর কোন উপায় নেই অর্ণিতার। ইহানের সাথে রাগ অভিমানের চ্যাপ্টার আজ এখান থেকেই শেষ করতে হবে তার, কারণ ইহান রাগ অভিমান ভাঙানোর পাত্র না। অর্ণিতা বেশ ভালো করেই বুঝতে পেরেছে যে ইহানের মনে ইগো ভরপুর, নিজের দোষ স্বীকার করে সরি বলে সমস্যা সমাধান করার মানুষ সে না। অর্ণিতা দীর্ঘশ্বাস ফেলে ইহানকে বলল, আচ্ছা আমি সরি বলছি, সব দোষ আমার। তোমার সাথে অভিমান করা আমার একদমই ঠিক হয়নি, প্লিজ তুমি রাগ করো না। আর তুমি যেটাকে তর্ক ভেবেছ সেটা তর্ক না, বিশ্বাস করো আমি তোমার সাথে তর্ক করিনি বা কখনো তর্ক করতেও চাই না। আমি আবারও সরি বলছি, আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে আমাকে মাফ করে দিও। অর্ণিতা নিজ থেকে সব দোষ স্বীকার করাই নিজেকে বিজয়ী ভাবছে ইহান, নিজেকে মহাপুরুষ ভাবতে শুরু করেছে সে। এত রাগারাগি আর অভিমানের পর বউ নিজের ঘাড়ে সব দোষ নিয়ে নিজ থেকে সরি বলেছে, এর থেকে মহা আনন্দের আর কি হতে পারে? ইহান মনে মনে তৃপ্তির ঢেকুর তুলে ফোনে ভারী কণ্ঠে অর্ণিতাকে বলল, আচ্ছা ঠিক আছে, সরি বলতে হবে না, কিন্তু নেক্সট টাইম এগুলো মনে থাকে যেন। আমি এখন ফোন রাখছি, কাল কথা হবে। এই বলে ইহান সালাম দিয়ে ফোন রেখে দিল। এদিকে বেচারি অর্ণিতা এই 2 দিনের ঘটনার সম্মুখীন হয়ে কেমন যেন নীরব হয়ে গেল। চুপ করে রোবটের মতো অপলক দৃষ্টিতে চেয়ে ভাবনার জগতে তলিয়ে গেল মুহূর্তেই। এগুলো কি স্বপ্ন,
নাকি বাস্তব, কোনো কিছুর হিসাব মিলাতে পারছে না সে। আরও 2 দিন কেটে গেল। আজ ইহান এসে অর্ণিতাকে নিয়ে যাবে। প্রায় 5 দিন অর্ণিতা এ বাড়িতে থেকেছে, এবার তাকে তার স্বামীর ভিটায় ফিরতে হবে। আজ চলে যাবে দেখে অর্ণিতার মন ভীষণ খারাপ। জাবেদ সাহেব, আয়ান, মালিহা ওদেরও মন খারাপ অর্ণিতা চলে যাবে দেখে। কিন্তু এটাই তো দুনিয়ার নিয়ম। বিয়ের পর মেয়েরা বাবার বাড়ির মেহমান হয়ে যায়। আপনজনদের ছেড়ে নতুন একটা সংসারে গিয়ে সেখানে সবার মন জয় করে সবাইকে আপন করে নিতে হয়। কিন্তু বিয়ের পর একটা বউকে কি সে পরিবারের সবাই মন থেকে আপন করে নিতে পারে? পান থেকে চুন খসলেই যেন বউকে কথা শোনাতে উঠে পড়ে লাগে শ্বশুর বাড়ির লোকজন। বউ মানে হাতের পুতুল, তাকে যেভাবে মর্জি সেভাবে সবাই নাচাতে চায়। বিয়ের পর একটা মেয়ের ইচ্ছে অনিচ্ছে, মন মর্জি, পছন্দ অপছন্দ, ভালো লাগা মন্দ লাগার কোনো কিছুরই যেন দাম দিতে চায় না শ্বশুর বাড়ির লোকজন। সবাই এক না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এমন দেখা যায় বউদের দোষ যেন মরলেও শেষ হয় না। কিছু কিছু মানুষ তো এটাই ভুলে যায় যে বউটাও একটা মানুষ, তারও রাগ অভিমান দোষ ত্রুটি থাকতে পারে। কারণ এই দুনিয়াতে দোষ ত্রুটির ঊর্ধ্বে কেউ না। কিন্তু এ সমাজের নিয়ম হচ্ছে বউকে হতে হবে দোষ ত্রুটিহীন, রাগহীন, অভিমানহীন, বোবা খেলনা পুতুলের মতো। তাকে যেভাবে নাচানো হবে সেভাবেই নাচতে হবে। কিন্তু ইসলামী নারীকে জীবনের সব দিকে থেকে এক অনুপম মর্যাদা ও অধিকারে অভিষিক্ত করেছে। কোরআনের সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে ইসলাম পুরুষের জীবন পরিচালনার ন্যায় নারীদেরকেও সম্মান ও মর্যাদা এবং মৌলিক অধিকার প্রদান করে এমন এক সভ্যতার গোড়াপত্তন করেছে যা মেনে চলা ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই। মুমিন মুসলমানের উচিত নারী প্রতি যথাযথ মর্যাদা ও সম্মান দেখানো, স্ত্রীর যথাযথ দায়িত্ব পালন করা, কেননা স্বামীর জন্য দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ তার নেককার স্ত্রী। ওইদিকে ইহান অর্ণিতাকে ফোন করে জানিয়ে দিয়েছে যে আর আধা ঘন্টার মধ্যেই সে পৌঁছে যাবে। অর্ণিতা যাতে সবকিছু গুছিয়ে রেডি হয়ে থাকে, কারণ তাদেরকে আজকে বিকেলের মধ্যেই ফিরতে হবে। তাই এ বাড়িতে এসে বেশিক্ষণ অপেক্ষা করতে পারবে না ইহান। অর্ণিতাও ইহানের কথা মতো সবকিছু গুছিয়ে রেখেছে। দুপুরে লাঞ্চ করেই তারা রওনা করবে। যেই কথা সেই কাজ। আধা ঘন্টার মধ্যে ইহান গাড়ি নিয়ে চলে এলো। আসার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে দুপুরে লাঞ্চ করেই ইহান আর অর্ণিতা সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। বাড়ি থেকে চলে যাওয়ার সময় অর্ণিতা অনেক কেঁদেছে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল সবাইকে ছেড়ে যেতে, তবুও তাকে যেতেই হলো। আজ একাই গাড়ি ড্রাইভ করে এসেছে ইহান, ড্রাইভারকে আনেনি সে। গাড়ি চলছে আপন গতিতে। ইহান আর অর্ণিতা দুজনেই নীরব, কেউ কোনো কথা বলছে না। আকাশটাও আজ বড্ড অভিমানী হয়ে মুখ কালো করে রেখেছে। যে কোনো সময় আকাশের বুক চিরে বৃষ্টির ধারা নেমে আসতে পারে এই ধরনীতে। নীরবতার অবসান ঘটিয়ে ইহান গাড়ি ড্রাইভ করতে করতে বলল, কি ব্যাপার বউ পাখি, আজ তুমি এত চুপচাপ কেন, কি হয়েছে? অর্ণিতা ইহানের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে বলল, না কিছু হয়নি জনাব, সব ঠিক আছে। অর্ণিতা জানে ইহানকে তার মন খারাপের কথা বলে কোন লাভ নেই। যার কাছে তার মন খারাপের কোনো দামই নেই, তার কাছে মন খারাপের কথা বলে কি লাভ? সব ঠিক আছে তো বুঝলাম, কিন্তু তুমি এত চুপচাপ কেন আজকে? অর্ণিতা দীর্ঘশ্বাস ফেলে না চাইতেও হেসে বলল, মাঝে মাঝে নীরবতা মানুষের মনের হাজারো কথা বলে দেয়। নীরবতাও হচ্ছে মনের ভাব প্রকাশ করার এক অভিন্ন ভাষা। যে ভাষা বুঝার ক্ষমতা সবার হয় না, এ ভাষা বুঝার জন্য এক অন্যরকম ক্ষমতা থাকা লাগে, যা সবার থাকে না। অর্ণিতার মুখে এসব কথা শুনে ইহান হেসে বলল, বাহ, ভালোই তো, ডিপ্লোম্যাটিক ওয়েতে কথা বলো তুমি, একদম সাহিত্যিকদের মতো। তুমি রাইটার হলে কিন্তু মন্দ হতো নাকি বলো? এই বলে ইহান হাসতে লাগলো। এরই মাঝে আকাশের বুক চিরে বাড়িধারা নেমে এলো। প্রচুর বৃষ্টি শুরু হচ্ছে। আর অর্ণিতার আরেক বাচ্চাবো স্বভাব হলো, সে বৃষ্টি দেখে নিজেকে ঠিক রাখতে পারে না। ছোট বাচ্চাদের মতো অনেক এক্সাইটেড হয়ে যায় সে বৃষ্টি দেখলেই। খালি রাস্তা, চারপাশে সবুজ গাছপালাতে ঘেরা, আশেপাশে কোনো লোকজন আর বেশি গাড়িও নেই। এত রোমান্টিক একটা পরিবেশ তৈরি হয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো না।
এসব দেখে তো অর্ণিতা আরও পাগল হয়ে গেছে। মন চাচ্ছে এক্ষুনি গাড়ি থেকে নেমে ইহানকে নিয়ে ভিজতে। হঠাৎ করেই অর্ণিতা এক্সাইটেড হয়ে ইহানকে বলল, জনাব গাড়ি থামাও, গাড়ি থামাও, গাড়ি থামাও। ইহান ভয় পেয়ে জোরে ব্রেক কষে গাড়ি থামিয়ে অর্ণিতার দিকে চেয়ে বলল, আরে আজব তো, পাগল হয়ে গেছো নাকি? এভাবে হঠাৎ করে কেউ গাড়ি থামাতে বলে? আমি তো ভয় পেয়ে গেছি। অর্ণিতা এক্সাইটেড হয়ে বলল, সরি, তোমাকে ভয় পাওয়াতে চাইনি, কিন্তু দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে, পরিবেশটাও কত সুন্দর, রাস্তায় তেমন গাড়িও নেই, লোকজনও নেই, চলো আমরা গাড়ি থেকে নেমে বৃষ্টিতে ভিজি, আর বৃষ্টির পানি গায়ে লাগানোও সুন্নত। বৃষ্টিতে ভিজার কথা শুনে ইহান অর্ণিতার দিকে বড় বড় চোখ করে বলল, আর ইউ ম্যাড? এই বোরকা নিয়ে বৃষ্টিতে ভিজবে তুমি, তাও আবার রাস্তার মধ্যে? হ্যাঁ, তো কি হয়েছে? রাস্তায় তো লোকজন নেই, তাই কোন সমস্যা নেই, আর আমি তো একা ভিজব না, তোমাকে সাথে নিয়ে ভিজব। কত রোমান্টিক না ব্যাপারটা? না, একদমই না। বৃষ্টিতে ভিজলে তোমার ঠান্ডা সর্দি লাগবে, আর আমারও ঠান্ডা সর্দি লাগে বৃষ্টিতে ভিজলে, আর বৃষ্টিতে ভিজে যদি সর্দি লাগাই তাহলে মামুনি অনেক রাগ করবে, তাই বৃষ্টিতে ভিজতে হবে না, চুপচাপ গাড়িতে বসে বৃষ্টি এনজয় করো। অর্ণিতা বাচ্চাদের মতো বায়না করে ইহানকে বলল, না না প্লিজ, ঠান্ডা লাগবে না, একটু ভিজি চলো না প্লিজ, একটু ভিজবো, ঠান্ডা লাগবে না, প্লিজ প্লিজ প্লিজ। আমি না বলেছি মানে না, একদম ভদ্র মেয়ের মতো চুপচাপ গাড়িতে বসে থাকো। অর্ণিতা কিছুতেই ইহানের কথা শুনতে চাচ্ছে না, সে মরিয়া হয়ে গেছে ইহানকে নিয়ে বৃষ্টিতে ভিজার জন্য। অবশেষে ইহান অর্ণিতার বাচ্চা মার্কা জেদের কাছে হেরে গেল, আর অর্ণিতার কথায় রাজি হল। ইহান অর্ণিতার কথায় রাজি হওয়ায় অর্ণিতার খুশি দেখে কে? অর্ণিতা জলদি করে গাড়ি থেকে নেমে পড়ল। এদিকে ইহানও অর্ণিতার সাথে সাথে গাড়ি থেকে নেমে পড়ল। গাড়ি থেকে নেমেই অর্ণিতা প্রথমে দুহাত দুদিকে ছড়িয়ে দিয়ে চোখ বন্ধ করে বৃষ্টির পানি গায়ে লাগিয়ে পড়ে নিল, আল্লাহুমা ছাইবান নাফিয়া। আর মনে মনে দোয়া করে নিল, যখনই বৃষ্টি শুরু হয় তখনই দোয়া করা উচিত, কারণ বৃষ্টি চলাকালীন সময়ে দোয়া কবুল হয়, এই সময় দোয়া করাও সুন্নত। বিখ্যাত হাদিস গ্রন্থে আবু দাউদ শরীফের 2540 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, হজরত সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই সময়ের দোয়া কখনো ফেরত দেয়া হয় না, কিংবা তিনি এভাবে বলেছেন যে দুইটি সময় রয়েছে যখন দোয়া করলে তা খুব কমই ফেরত দেয়া হয়। আজ বহু বছর পর বৃষ্টিতে ভিজতে নেমেছে ইহান। বৃষ্টিতে ভিজলেই ইহানের ঠান্ডা লাগে, তাই তার মা নিষেধ করেছে বৃষ্টিতে ভিজার জন্য। এরপর থেকে ইহান বৃষ্টিতে ভিজে না, কিন্তু আজ থেকে অর্ণিতার বায়নার কাছে হার মেনে বৃষ্টিতে ভিজতে নেমেছে। এদিকে দোয়া করা শেষ করে অর্ণিতা বৃষ্টিতে ভিজতে ভিজতে অর্ণিতা কি করবে দিশা খুঁজে পাচ্ছে না, এতটাই এক্সাইটেড সে, একদম বাচ্চাদের মতো করছে। ইহানও অর্ণিতার কাছে এসে দাঁড়িয়েছে, অপলক বৃষ্টিতে চেয়ে ইহান অর্ণিতার বাচ্চামোগুলো দেখছে, ইহানেরও বেশ ভালোই লাগছে। অর্ণিতা দৌড়ে ইহানের কাছে এসে ইহানের হাতে ধরে বলল, জনাব চলো দুজনে দুহাত ধরে গোল গোল করে ঘুরি, সিনেমায় নায়ক নায়িকারা যেভাবে ঘুরে ঠিক সেভাবে। অর্ণিতার এমন কাণ্ড দেখে ইহান হেসে বলল, কি যে পাগলামো শুরু করেছ, পাগলি একটা। আমি জানি আমি পাগল, আমি তোমার প্রেমে পাগল জনাব। এই বলে অর্ণিতা বৃষ্টির মধ্যে জোরে চেঁচিয়ে বলল, আই লাভ ইউ, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি জনাব। অর্ণিতার ভালোবাসা বলার প্রত্যুত্তরে ইহানও বলল, আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি বউ পাখি। এই বলে ইহান আর অর্ণিতা দুজন দুজনের হাত ধরে ঘুরতে লাগল। বেশ অনেকক্ষণ বৃষ্টিতে ভিজার পর ইহান অর্ণিতাকে বলল, অনেকক্ষণ তো ভিজলাম, আর ভিজতে হবে না, নয়তো বেশি শরীর খারাপ করবে, এবার গাড়িতে উঠো, বাসায় যেতে হবে তো। আচ্ছা ঠিক আছে, আর হ্যাঁ, তোমাকে অনেক 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 বেশি শুকরিয়া আজ আমার ইচ্ছেটা পূরণ করার জন্য। এই বলে অর্ণিতাও বাধ্য মেয়ের মতো ইহানের কথায় গাড়িতে উঠে বসল। বৃষ্টিতে ভিজে দুজনেই ভূত হয়ে গেছে। এই ভিজা কাপড় চোপড় নিয়েই
তারা আবার বাসার উদ্দেশ্য রওনা করল। আরও ঘন্টা খানিকের মধ্যে ইহান আর অর্নিতা বাসায় পৌঁছে গেল। গ্যারেজে গাড়ি রেখে ইহান ড্রাইভারকে বলল গাড়ির ভিতরের সব লাগেজ বাসার ভিতরে নিয়ে যেতে। বাসার মেইন দরজার সামনে দাঁড়িয়ে ইহান কলিং বেল বাজাতেই লায়লা দরজা খুলে দিল। দরজা খুলেই ভেজা অবস্থায় ইহান আর অর্নিতাকে দেখে লায়লা বলল, আয় হায় ভাইজান, আপনারা এমন কইরা ভিজলেন কেমনে? আপনি তো গাড়ি নিয়ে গেছিলেন, তাইলে এমন কইরা ভিজলেন কেমনে? ইহান আর অর্নিতা বাসার ভেতরে ঢুকল। লায়লার কথার জবাবে ইহান বলল, আমরা ইচ্ছে করেই ভিজেছি রে লায়লা। আর এদিকে কলিং বেলের আওয়াজ শুনে সাহারা বেগম ড্রয়িং রুমে এসে দেখে ইহান আর অর্নিতা ভিজে ভূত হয়ে আছে। সাহারা বেগমকে দেখেই সালাম দিল অর্নিতা। সালাম দিয়ে বলল, কেমন আছেন মা? সাহারা বেগম সালামের জবাব না দিয়ে ইহান আর অর্নিতার দিকে হা করে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড তাকিয়ে ইহান আর অর্নিতার পা থেকে মাথা অবধি দেখে বলল, এসব কি ইহান, তোরা এভাবে ভিজলি কি করে? সাহারা বেগমের প্রশ্নের উত্তর না দিয়ে ইহান বলল, আগে কাপড় চোপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসি, তারপর বলছি সব। চলো অর্নিতা, তাড়াতাড়ি এই ভেজা কাপড় চোপড় চেঞ্জ করে নাও, নয়তো ঠান্ডা লাগবে। এই বলে ইহান আর অর্নিতা রুমে চলে গেল। সাহারা বেগম অবাক হয়ে চেয়ে রইলেন। আসরের নামাজের আর অল্প কিছুক্ষণ সময় রয়েছে, তাই অর্নিতা আর ইহান ফ্রেশ হয়ে নামাজটা আগে পড়ে নিল। নামাজ শেষ করে ইহান আর অর্নিতা ড্রয়িং রুমে গেল। সাহারা বেগম সেখানেই বসেছিলেন, তারাও গিয়ে ওনার কাছে বসল। সাহারা বেগম ইহানের দিকে চেয়ে বলল, এবার বল ভিজলি কি করে? ইহান সবকিছু তার মাকে বলছে, আর এদিকে সাহারা বেগম আর চোখে অর্নিতার দিকে চেয়ে আছে। অর্নিতা চোখ নামিয়ে বসে আছে, তাই সাহারা বেগম যে তার দিকে এভাবে চেয়ে আছে এটা সে বুঝতে পারছে না। ইহানের মুখে সব কথা শুনে মনে মনে সাহারা বেগম ফুঁসতে লাগলেন, কিন্তু অর্নিতা সামনে দেখে তা প্রকাশ করলেন না। প্রকাশ না করে মনে মনে বলতে লাগলেন, এই মেয়েটার জন্য আজ আমার ছেলে আমার কথার অবাধ্য হয়েছে। ইহানকে যেদিন থেকে আমি বৃষ্টিতে ভিজতে না করেছি, সেদিনের পর থেকে একদিনও ইহান বৃষ্টিতে ভিজেনি, কারণ ভিজলেই ওর ঠান্ডা সর্দি লাগে। কিন্তু আজ কি না এই মেয়ের জন্য আমার ছেলেটা আমার কথার অবাধ্য হয়ে বৃষ্টিতে ভিজল। এবার যদি আমার ছেলের ঠান্ডা লাগে, তাহলে কষ্টটা কি ও সহ্য করবে? এই বলে সাহারা বেগম রাগে ফুঁসতে লাগলেন মনে মনে। এর মধ্যে ইহান আর অর্নিতা দুজনে মিলে একসাথে হাঁচি দিয়ে উঠল। হাঁচি দেখেই সাহারা বেগম বললেন, বৃষ্টিতে তো ভিজেছ ঠিকই, এবার যে দুজনে একসাথে মিলে অসুস্থ হবে, সেগুলোর কষ্টকে সহ্য করবে? এখন পাকনামো করে ভিজেছ, এবার ফল ভোগ করো। সাহারা বেগম কথা শেষ করতে না করতেই আবারও ইহান আর অর্নিতা দুজনে একসাথে হাঁচি দিল। হা হা হাঁচু চলবে ইনশাআল্লাহ। গল্পটি ভালো লাগলে লাইক করে দিন। আমাদের পরবর্তী গল্প সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কে কোথায় থেকে গল্পটি শুনছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।